সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের গণিত ক্লাসে। আজকে আমি সুদীপায়ন ভট্টাচার্য তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের গণিত, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের 10ম অধ্যায় বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা নিয়ে। আজকে এ বিষয়ে আমাদের প্রথম পাঠে আমরা আলোচনা করব প্রাথমিক ধারণা এবং সংজ্ঞায়ন নিয়ে। যে কোনো পাঠ শুরু করতে গেলেই প্রথমে আমাদের সেই পাঠের প্রাথমিক কিছু ধারণা নিতে হয়, সংজ্ঞাগুলো জানতে হয়, তারপর সেটা সম্পর্কে বিস্তারিত জানতে হয়। তাই আজকে আমাদের আলোচনায় থাকবে প্রাথমিক ধারণা এবং সংজ্ঞায়ন। তো আমি সুদীপায়ন ভট্টাচার্য তোমাদের সঙ্গে আছি। চলো দেখে নেই আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পরিসংখ্যান বিষয়ক প্রাথমিক আলোচনা ও ধারণা, কেন্দ্রীয় প্রবণতা ও এর পরিমাপ, বিস্তার পরিমাপ কী ও কেন, বিস্তার পরিমাপ কত প্রকার কী কী, পরিসর, পরিসরাঙ্ক। তো এখানে দেখো, প্রথমে আমরা আলোচনা করব পরিসংখ্যান কী, এগুলো দিয়ে কী করা হয়। তোমরা অলরেডি ক্লাস 6 থেকে আরও হয়তো আরও আগে থেকেই তোমরা পরিসংখ্যানের কিছু কিছু করে পাঠ পড়ে এসেছো। তথ্য উপাত্ত নিয়ে বিভিন্ন রকম পাঠ তোমরা শিখে এসেছো, অনেক কিছু তোমরা শিখে এসেছো। এখন অনেক কিছু হয়তো না বুঝে শিখেছো। আজকে আমরা একটু আলোচনা করব, তাতে বিগত ক্লাসগুলোর ওপরে খুব খুব হালকা করে আমরা আলোচনা করব। এরপর তোমাদের কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে তোমরা হয়তো জানো এবং এর পরিমাপ সম্পর্কেও জানো, আমরা এটা নিয়েও অল্প কিছু আলোচনা করব। এরপর থাকবে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ বিষয়টা তোমাদের জন্য একেবারেই নতুন। বিস্তার পরিমাপ কী এবং কেন এটা আমাদের শিখে নিতে হবে। বিস্তার পরিমাপ কত প্রকার কী কী এটাও আমরা শিখব। পরিসর সম্পর্কে তোমরা এর আগেও ক্লাস 9, 10 বা ক্লাস 8 থেকে হয়তো শিখে এসেছো, কিন্তু আমরা আজকে এটা আবার নতুন করে শিখব। এবং এর সর্বশেষে থাকবে পরিসরাঙ্ক। তো তোমাদের আজকের আলোচনার এই বিষয়বস্তুগুলো হতে খুব কঠিন কিছু এর মধ্যে নেই, খুব সহজ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, একদম প্রাথমিক বিষয়গুলো। তো একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে হয়তো এই ক্লাসের সাথে সাথেই তোমার সব কিছু আয়ত্ত হয়ে যাবে। তারপরেও কিছু নোট রাখবে, তোমরা খাতাপত্র নিয়ে বসেছো আশা করি। নোট রাখবে এবং এই নোটগুলো পরবর্তীতে ব্যবহার করবে। মনে রাখবে, যে কোনো ক্লাসের শুধু অঙ্ক করতে পারাটাই ক্রেডিট না। খুব ভিতর থেকে যদি তুমি বিষয়গুলো জানো, তাহলে তোমার সমস্যা সমাধান করতে গেলে তোমরা এটা উপকারে আসবে এবং হায়ার স্টাডি মানে উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও এটা অনেক উপকারে আসবে। তো চলো দেখি পরিসংখ্যান বিষয়ক প্রাথমিক আলোচনা এবং ধারণা। পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তোমরা সবাই হয়তো জানো, অনেকে হয়তো বানানটা জানো না, দেখে নাও, বানানটা কিন্তু একটু কঠিন। স্ট্যাটিস্টিক্স ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে স্ট্যাটিস্টিকাম নামে একটা শব্দ আছে। ল্যাটিন শব্দ এই দুটি, স্ট্যাটাস এবং স্ট্যাটিস্টিকাম। স্ট্যাটিস্টিকাম সম্ভবত নাউন এবং স্ট্যাটাস এটাও হয়তো নাউন, কিন্তু দুইটা ল্যাটিন শব্দ, দুইভাবে ব্যবহার করা হয়। আর ইটালিয়ান শব্দ হচ্ছে স্ট্যাটিস্টা। এই তিনটি শব্দই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উৎস বলা হয়। ল্যাটিন শব্দ স্ট্যাটাস, স্ট্যাটিস্টিকাম, স্ট্যাটিস্টা, এখান থেকে উৎস। এখন খুব মজার ব্যাপার হচ্ছে এই তিনটা শব্দই কিন্তু আসলে তথ্য উপাত্ত সম্পর্কে কিছুই বলে না। এই তিনটে শব্দ দিয়ে আসলে বোঝা যায় কোনো পলিটিক্যাল স্টেট বা রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা, উন্নত রাষ্ট্র ব্যবস্থা, অথবা সরকার, অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব মানে পলিটিক্যাল পারসন। এই শব্দগুলো
আসলে মিন করে। স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিকাম, স্ট্যাটিস্টা, এগুলো দিয়ে এই সাধারণত এই শব্দগুলো মিন করতো। এটা অনেক পুরাতন শব্দ। তো তাহলে এটার সাথে স্ট্যাটিস্টিক্সের কি সম্পর্ক? কেন পরিসংখ্যানকে তাহলে রাজনৈতিক বা এটার সাথে কি সম্পর্ক পরিসংখ্যানের? হ্যাঁ, প্রথমে আমরা স্ট্যাটিস্টিক্সের খুব কাছাকাছি যে শব্দটা ইংরেজি ভাষায় সর্বপ্রথম দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে 1602 সালে। 1602 সালে হ্যামলেট নাটকে শেক্সপিয়ার স্ট্যাটিস্ট শব্দটা ব্যবহার করেন। এটাও হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্বোধন করার জন্য উনি ব্যবহার করেন। হ্যামলেট নাটকটি যদি জানো তোমরা কেউ, হ্যামলেট হচ্ছে একটা মানে রাজ পরিবারের কাহিনী নিয়ে লেখা। তো এটা আসলে মজা করার জন্যই বললাম আমি, এটা না জানলেও ক্ষতি হবে না, পরীক্ষায় কখনো এগুলো আসবে না, কিন্তু তারপরেও আমরা জেনে রাখি। তো এখন মনে রাখো, রাজা বা জমিদার এরা কি করতেন? এরা এই কৃষি, ভূমি, তাদের কর, এলাকার জনসংখ্যা, এইগুলোর তাদের হিসাবপত্র করতে হতো। তো এর জন্য তারা বিভিন্ন মানুষকে নিয়োগ দিত, এবং তারা কি করত, এই নিয়োগকৃত ব্যক্তিরা একটা বিশেষভাবে এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো কালেক্ট করত, তথ্যগুলো সংগ্রহ করত, উপস্থাপন করত, এবং এই রাজারা এই তথ্যগুলো সংগ্রহে রাখত এবং দেখত। সাধারণ মানুষের কিন্তু সে সময়েও পরিসংখ্যানের খুব একটা বেশি প্রয়োজন হতো না, অথবা প্রয়োজন হলেও যে পরিমাণ প্রয়োজন হতো তার জন্য আসলে পরিসংখ্যানকে আলাদা করে কোনো রূপ দেওয়ার দরকার হতো না। পরিসংখ্যানের জন্য দরকার ছিল অনেক অনেক তথ্য উপাত্ত শাস্ত্র হিসেবে প্রকাশিত হওয়ার জন্য। তো এইটাই হচ্ছে রাজার সাথে, রাজা জমিদারদের সাথে এই স্ট্যাটিস্টিক্সের সম্পর্ক। 1749 সালে জার্মান ভাষায় একটা বই লেখা হয়, যার নাম ছিল স্ট্যাটিস্টিকা। এই বইটির লেখক ছিলেন গটফ্রিড অ্যাকেনওয়াল। বইটা ছিল অর্থনৈতিক ডেমোগ্রাফি এবং তথ্য বিশ্লেষণের উপর। এই বইটা লেখার পর, এই বইটা যখন ইংরেজিতে অনুবাদ করা হয়, তখন ইংরেজিতে এই স্ট্যাটিস্টিকা শব্দটার প্রবেশ করে, এবং সেখান থেকে স্ট্যাটিস্টিক্স শব্দটা ব্যবহৃত হতে শুরু হয়। তো তখন পর্যন্ত অর্থনৈতিক ডেমোগ্রাফি মানে অর্থনৈতিক নেটওয়ার্ক প্রেজেন্টেশন, এই ধরনের জিনিসপত্রগুলো বোঝানোর জন্য, তথ্য বিশ্লেষণ, এগুলো বোঝানোর জন্য আসলে এই পরিসংখ্যান আলোচনা করা হতো। তো পরিসংখ্যান বোঝানোর জন্য এই এরপর থেকে ইংরেজিতে এই স্ট্যাটিস্টিক্স শব্দটা ব্যবহার করা হয়। তো আস্তে আস্তে ব্যবহৃত হতে হতে 19 শতক, অর্থাৎ 1800 সালের পর থেকে, এই 1800 সালের মাঝামাঝি এসে স্ট্যাটিস্টিক্স শব্দটা এই আজকে আমরা পরিসংখ্যান বলতে যা বুঝি সেই রূপে অর্থ প্রকাশ করতে থাকে। তাহলে দেখো স্ট্যাটিস্টিক্স এর বিবর্তনটা কোথায়। স্ট্যাটিস্টিক্স ছিল হচ্ছে একসময়, এটার নাম ছিল সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্ব। সেখান থেকে ধীরে ধীরে ব্যবহারের কারণে, মানুষের ব্যবহারের কারণে এই শব্দটা দিয়ে তথ্য উপাত্ত বিষয়ক আলোচনা, এই বা তথ্য উপাত্ত বিষয়ক শাস্ত্র, এটাতে রূপ লাভ করে। যদিও আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স শব্দটা মাত্র হয়তো 19 শতকের শব্দ, আজকে আমরা যে অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু তোমরা অবাক হবে যে স্ট্যাটিস্টিক্স শব্দটা নতুন হলেও, ইংরেজি ভাষায় এটা নতুন হলেও, এই যে পরিসংখ্যান, পরিসংখ্যানের ব্যবহার কিন্তু অত্যন্ত আদিম একটা ব্যবহার। যখন সর্বপ্রথম মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত, আদিম জীবনযাপন করত, তখন কিন্তু তারা ছোট ছোট হিসেব রাখার জন্য পাহাড়ের গুহার দেয়ালে ট্যালি চিহ্ন কেটে হিসাব রাখত। তারা কিন্তু কতগুলো শিকার হয়েছে, বা তাদের পরিবারে কতগুলো মানুষ আছে, গোষ্ঠীতে কতগুলো মানুষ আছে, এইসব হিসাব কিন্তু তারা করতো পাহাড়ের গুহার দেয়ালে ট্যালি চিহ্ন দিয়ে দিয়ে। তো আমরা বলতে পারি ঠিক সেই সময়ে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের উদ্ভাবনটা হয়, তথ্য সংগ্রহ এবং উপস্থাপনের বিষয়টা কিন্তু উদ্ভাবিত হয়। এরপর কিন্তু আমরা যদি মিশর এবং গ্রিস দেশের
যে পুরাতন শিলালিপি অথবা পুরাতন স্ক্রিপ্ট কাগজ যেগুলো, এগুলো যদি আমরা তোমরা কেউ দেখো, তাহলে সেখানে কিন্তু বেশিরভাগই পাওয়া যায় হিসাব নিকাশ। বিশেষ করে মিশরের পিরামিডের মধ্যে বিভিন্ন রকমের হিসাব নিকাশ পাওয়া গেছে। মিশরের যে স্থাপত্য, পুরাতন স্থাপত্য, এগুলো বের করে যখন হচ্ছে মানুষ সেখান থেকে শিলালিপিগুলো বের করেছে, এর মধ্যে অনেকগুলোই ছিল সেখানে সংরক্ষিত ছিল। কতগুলো গরু আছে, কতগুলো ভেড়া আছে, দেশে দেশে কি পরিমাণ মানুষ আছে, এই ধরনের তথ্যগুলো রাজারাজারেরা সংগ্রহ করত। আবার আমাদের এখানেও ইন্ডিয়াতেও অনেকগুলো শিলালিপি পাওয়া যায়। এই শিলালিপিগুলোতেও বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ সম্পর্কে জানতে পাওয়া যায়। তার মানে দেখো যে সেই মিশরীয় সভ্যতা সবচেয়ে যে পুরাতন সভ্যতাগুলোর মধ্যে একটি, সেই সভ্যতাতেও কিন্তু প্রথম যে আমরা লেখাগুলো উদ্ধার করতে পারি সেগুলোও কিন্তু পরিসংখ্যানের। তার মানে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা মানুষ সবচেয়ে প্রথমে অনুভব করে। তাহলে এক হিসেবে বলা যায় স্ট্যাটিস্টিক্স শব্দটা নতুন হলেও এই শাস্ত্রটা কিন্তু অনেক পুরাতন। তার মানে গণিতের প্রথম সূচনা হয় স্ট্যাটিস্টিক্স দিয়ে। তো এরপরে আসি কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে, চিন্তা করে দেখো তোমাদের ক্লাসে যত ছাত্র আছে তাদের মধ্যে যদি সবাই কত নম্বর পেয়েছে পরীক্ষায়, এটা যদি চিন্তা করো যে ম্যাথ পরীক্ষায় সবাই কত নম্বর পেয়েছে, তখন দেখবা যে সবচেয়ে হাইস্ট কত। দেখা গেল ধরো হাইস্ট পেয়েছে 90 নম্বর। তাহলে দেখবে 90-এর কাছাকাছি খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে। আবার লোয়েস্ট নম্বরটা ধরো হচ্ছে 10 নম্বর বা 0 নম্বর। তাহলে দেখবে 0 নম্বরের কাছাকাছিও খুব বেশি সংখ্যক ছাত্র নেই। তাহলে 0 কম পেয়েছে, 90ও কম পেয়েছে। তাহলে এর বেশি পেয়েছে কারা? এই মাঝামাঝি অঞ্চল, ওই পাশ করেছে, আশপাশ দিয়ে গেছে, এই ধরনের নম্বরগুলো কিন্তু বেশি পেয়েছে। তো পাশ করা বা আশপাশ দিয়ে যাওয়া, এটা হচ্ছে এই 0 থেকে 90-এর মধ্যবর্তী একটা সংখ্যা। এই সংখ্যার আশেপাশেই বেশিরভাগ সংখ্যা অবস্থিত। তুমি এই প্রকৃতিতে যতই উপাত্ত সংগ্রহ করবে, যেখানে গিয়েই তুমি উপাত্ত সংগ্রহ করবে, দেখবে যে একটা নির্দিষ্ট মানের আশেপাশেই বেশিরভাগ মানগুলো অবস্থিত, আর বাকি মানগুলো একটু দূরে দূরে অবস্থিত। তাই এই যে মানটা চারপাশে বেশিরভাগ মান অবস্থিত, সেই মানগুলোই হচ্ছে কোনো একটা রাশির কেন্দ্র বলা হয়। এই কেন্দ্রর কাছাকাছি থাকার প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতার 3টা মেজারমেন্ট আমরা শিখে এসেছি। একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যক এবং প্রচুরক। গড়কে ইংরেজিতে বলা হয় মিন, মধ্যককে বলা হয় মিডিয়ান, এবং প্রচুরককে বলা হয় মোড। তো আমরা গড় মধ্যক প্রচুরক যেহেতু শিখে এসেছি, আমরা এক নজরে দেখে নেব যে এই গড় মধ্যক প্রচুরক নির্ণয়ের জন্য আমরা কোন কোন সূত্রগুলো ব্যবহার করেছি। একটু দেখো, ক্লাস 10-এ থাকতে তোমরা গড় নির্ণয়ের যে সূত্র শিখেছো সেটা 2টা ছিল। একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সরাসরি পদ্ধতিতে গড় মান x বার সমান সমান 1/n ইন্টু সামেশন অফ fi/xi। আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করেছো, তখন তোমরা শিখেছ x বার মানে গড় ইকুয়াল টু a প্লাস h/n সামেশন অফ fi/ui। এখানে ইউআইটা হচ্ছিল বিচ্যুতি, তোমরা মনে করে দেখতে পারো। আর এ হচ্ছে এই এখানে এ হচ্ছে একটা অনুমিত গড়। আর fi/ui, এই ইউআই হচ্ছে বিচ্যুতি, আর fi হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? ঘটন সংখ্যা। তো এরপর গণসংখ্যা, এফআই কিন্তু গণসংখ্যা বলা হয় বা ঘটন সংখ্যা বলা হয়। আর এই এনটা কি? এই এন হচ্ছে, এই এনটা হচ্ছে আমাদের টোটাল কতগুলো উপাত্ত আছে সেটাই হচ্ছে এন। এটাকে সামেশন অফ এফআই লেখা যায়।
তোমরা এগুলো ক্লাস 8, 9, 10-এ শিখে এসেছো। তো এরপর চলো মধ্যক নির্ণয়ের যে সূত্রটা, সারণী হতে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক m ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এই এলটা কি? এলটা হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর সর্বনিম্ন মানটা হচ্ছে, সেই শ্রেণীর সর্বনিম্ন মানটা হচ্ছে এল। আর এই এনটা কি? এন হচ্ছে টোটাল এই রাশিতে কতগুলো উপাত্ত আছে, উপাত্তের সংখ্যা হচ্ছে এন। এফসিটা কি? এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কোন শ্রেণীর? যে শ্রেণীতে মধ্যক আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। এইচটা কি? এইচ হচ্ছে এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণীতে কতখানি ব্যাপ্ত আছে এই সেটা হচ্ছে এইচ। আর এটা হচ্ছে এফএম। এফএম মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর ঘটন সংখ্যা। তো এটা হচ্ছিল মধ্যক নির্ণয়ের সূত্র। এরপর হচ্ছে সারণী হতে প্রচুরক নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে তোমরা দেখেছ, এটা মোড মোড ইকুয়াল টু এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু এইচ। তো এল মানে হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বলতে শ্রেণীর নিম্নমান। আর f1, f1 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে তার গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। F2, F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এবং H, H হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপের আলোচনা। তো আমাদের এই আমি বলেছিলাম যে আগের ক্লাসের কিছু বিষয় আমরা আলোচনা করব, এটার মাধ্যমে আমাদের আগের ক্লাসের আলোচনাগুলো শেষ হয়ে গেল। তো এরপর আমরা দেখব বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপ কি এবং কেন? বিস্তার পরিমাপের ইংরেজি হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। বিস্তারকে বলা হচ্ছে ডিসপারশন এবং পরিমাপ হচ্ছে মেজার। তো ডিসপারশন মানে কিন্তু বিস্তার বোঝাচ্ছে, কিন্তু ইংরেজিতে ডিসপারশন দিয়ে যা বোঝায় বাংলায় বিস্তার দিয়ে কিন্তু তা বোঝায় না। তো ডিসপারশন বা বিস্তার বলতে আমরা কি বুঝাবো? ডিসপারশন বা বিস্তার দিয়ে আমরা বুঝাবো, একটা উদাহরণ দিলে তোমরা একটু পরিষ্কার হবে। ধরো একটা গ্রাম আছে, সেই গ্রামে সর্বনিম্ন ইনকাম হচ্ছে প্রতিদিন 500 টাকা। যে মানুষটা সর্বনিম্ন ইনকাম করে সে প্রতিদিন 500 টাকা ইনকাম করে। আর সর্বোচ্চ ইনকাম যে সবচেয়ে বেশি ইনকাম করে সে প্রতিদিন মনে করো 1000 টাকা ইনকাম করে। তো এখন তুমি যদি গড় করো, তো গড় করলে আসবে কি? 500 যোগ 1000 মানে 1500। 1500কে 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 750। তো এই 750 হচ্ছে তোমার ওই গ্রামের গড়, ওই গ্রামের মাথা পিছু আয়ের গড় 750 টাকা। তো এটা দেখে আমাদের মনে হচ্ছে বাহ, গ্রামের সবাই তো বেশ ভালো সুখে আছে, কারণ সবাই মোটামুটি 750 টাকা করে ইনকাম করছে। একটা এখন মনে করো আরেকটা গ্রামে হচ্ছে সর্বোচ্চ ইনকাম বিশিষ্ট যে মানুষ আছে তার ইনকাম হচ্ছে 2000 টাকা, সর্বনিম্ন ইনকাম যার আছে তার ইনকাম হচ্ছে 0 টাকা, মানে 1 টাকাও ইনকাম করে না। এখন তুমি এই দুটো গড় করো, গড় করলে দেখা যাবে 1000 টাকা। তাহলে দ্বিতীয় গ্রামে কিন্তু গড় বেশি। এখন তুমি গড় করলে যেটা পাও তোমার মনে হতে পারে বাহ, দ্বিতীয় গ্রামের গড় ইনকাম তো অনেক বেশি, তার মানে হচ্ছে দ্বিতীয় গ্রামের মানুষজন অনেক ধনী, সবাই বড়লোক, সবাই 1000 টাকা করে, আর প্রথম গ্রামের হচ্ছে 750 টাকা করে। কিন্তু তুমি যদি এটা দিয়ে বোঝার চেষ্টা করো যে কোন গ্রামের মানুষের অবস্থা আসলে কেমন, প্রথম গ্রামে কিন্তু সর্বনিম্ন ছিল হচ্ছে 500 টাকা, সর্বোচ্চ ছিল 1000 টাকা। তাহলে সেখানে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এই গ্রামে সবাই কিছু না কিছু ইনকাম করে, সবার অবস্থাই মোটামুটি ভালো। কিন্তু দ্বিতীয় গ্রামে কিছু কিছু মানুষের অবস্থা অনেক ভালো,
2,000 টাকা ইনকাম করে, কিন্তু অনেক মানুষ আছে যারা 1 টাকাও ইনকাম করে না। তার মানে সেই গ্রামের অবস্থা কিন্তু খারাপ। তো আমরা শুধু গড়, মধ্যক বা প্রচুরক ব্যবহার করে একটা তথ্য বা উপাত্ত সম্পর্কে বিস্তারিত ধারণা পাই না। বিস্তারিত ধারণা মানে এই উপাত্তের যে বিন্দুগুলো আছে, যে সংখ্যাগুলো আমরা উপাত্ত হিসেবে পাচ্ছি, তারা কিভাবে উপাত্ত সারিতে বিস্তৃত আছে, কিভাবে সেটা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, এই কেন্দ্রীয় প্রবণতা দিয়ে প্রকাশ করা যায় না। তো সেইটা পরিমাপের জন্য আমাদের যে অস্ত্র ব্যবহার করতে হয়, সেই অস্ত্রটার নামই হচ্ছে বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ দিয়ে বিস্তার পরিমাপ হচ্ছে গড়, মধ্যক, প্রচুরকের মতোই। বিস্তার পরিমাপ যখন তুমি বের করবে তখন সেটা আসবে একটা সংখ্যা, যা এক সেট উপাত্ত হতে নির্ধারণ করা হয়, এবং এর সাহায্যে বোঝা যায় যে ওই উপাত্ত সেটের উপাত্তসমূহ কিভাবে বিন্যস্ত আছে, কত কিভাবে সাজানো আছে, অথবা তার কেন্দ্রীয় মান হতে কোন উপাত্তটা তার কেন্দ্রীয় মান হতে কতটুকু দূরত্বে বিস্তৃত আছে বা কীরকম দূরত্বে আছে। তো এই সমস্ত আইডিয়া পাওয়ার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বিস্তার পরিমাপ। আশা করি এখন একটু পরিষ্কার হবে। তো আমরা একটা উদাহরণ দিই আরেকটা। যেমন দেখো, একটা সংখ্যা সারি হচ্ছে 2, 4, 6, 8, 10। দেখো এখানে 2 থেকে 4 সমান দূরত্বে আছে, 4 থেকে 6 সমান দূরত্বে আছে, 6 থেকে 8 সমান দূরত্বে আছে, 8 থেকে 10 এগুলো সমানভাবে বিস্তৃত আছে। তো এটার বিস্তার পরিমাপ একরকম হবে। আবার আরেকটা সংখ্যা সারি হচ্ছে 1, 2, 2, 3, 3, 3, 4, 4, 5। তো এখানে দেখো, 1 সর্বনিম্ন সংখ্যাটা সবচেয়ে কম বার আছে, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটা একটু বেশি আছে, তৃতীয় সর্বোচ্চ সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, কারণ মাঝামাঝি যে সংখ্যাটা আছে সে সবচেয়ে বেশি বার আছে। আবার চতুর্থ সর্বোচ্চ সংখ্যাটা আছে 2 বার, মানে আবার কমতে শুরু করেছে। আবার শেষে গিয়ে একদম যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানটাও সবচেয়ে কম বার আছে, 5, একটাই আছে। তাহলে এখানে কিন্তু কেন্দ্রীয় মানের কাছাকাছি উপাত্তগুলো সুষমভাবে বণ্টিত আছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলোর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমটার বিস্তার পরিমাপ যা হবে, দ্বিতীয়টার বিস্তার পরিমাপ কিন্তু তা হবে না। এটা কেমন হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলে আলোচনা করতে পারবো, কিভাবে সংখ্যা দিয়ে বোঝা যায় যে বিস্তার পরিমাপটা কেমন। তো এটা দেখে আশা করি বিস্তার পরিমাপের সম্পর্কে একটু তোমরা আইডিয়া পাচ্ছ। এরপর বিস্তার পরিমাপ কত প্রকার, কি কি এটা আমাদের জানতে হবে, কতভাবে এই বিস্তার পরিমাপটা নির্ণয় করা হয়। তো বিভিন্নভাবে করা হয়। সাধারণত বিস্তার পরিমাপকে 2 ভাগে ভাগ করা হয়। 2টা পরিমাপ আছে, 2 ধরনের পরিমাপ। একটা হচ্ছে পরম বিস্তার পরিমাপ, এটা কারোর সাপেক্ষে না, নিজেই স্বয়ংসম্পূর্ণ, পরম। আর আরেকটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ, এটা কোনো না কোনো কিছুর উপরে নির্ভর করে বিস্তার পরিমাপটা করা হয়। তো প্রথমটা দেখো, পরম বিস্তার পরিমাপটা হচ্ছে কি কি আছে, এর মধ্যে আছে পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। তো এই চারটা হচ্ছে পরম বিস্তারের পরিমাপ। তাহলে কি কি? পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান। আর আপেক্ষিক বিস্তার পরিমাপের মধ্যে আছে পরিসর থেকে, পরিসরের সাপেক্ষে যে বিস্তারটা আমরা বের করি, সে যে সংখ্যাটা আমরা বের করি সেটা হচ্ছে পরিসরাঙ্ক। চতুর্থক ব্যবধানের সাপেক্ষে আমরা যে সংখ্যাটা বের করি সেটা হচ্ছে চতুর্থক ব্যবধাঙ্ক। গড়ের সাপেক্ষে যেটা আমরা বের করি সেটা হচ্ছে গড় ব্যবধাঙ্ক। এবং পরিমিত ব্যবধানের সাপেক্ষে আমরা যে বিস্তার পরিমাপটা বের করি সেটা হচ্ছে পরিমিত ব্যবধাঙ্ক। তো এই যে চারটি আপেক্ষিক বিস্তার পরিমাপ, সেগুলো সবার শেষে আঙ্ক শব্দটি আছে। আর পরম বিস্তারের সাথে কোনো আলাদা উপসর্গ অনুসর্গ যুক্ত নেই। তো আশা করি বুঝতে পারছো। তো এটা নোট নিতে হবে, এই শব্দগুলো তোমাদের পরিচিত করে ফেলতে হবে। পরিসর, পরিসংখ্য, চতুর্থ ব্যবধান, চতুর্থ ব্যবধাঙ্ক, গড় ব্যবধান, গড় ব্যবধাঙ্ক, পরিমিত ব্যবধান এবং পরিমিত ব্যবধাঙ্ক। তো এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো এখন আমরা এক আজকের যে সংজ্ঞায়নের যে বিষয়টা ছিল, মোটামুটি ইন্ট্রোডাকশনটা শেষ হলো। এরপরে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে সংজ্ঞায়ন করব। তো চলো আজকে আমরা একটা সহজ জিনিস আগে শিখে ফেলি। আজকে সহজ জিনিসটা হচ্ছে পরিসর। পরিসর মানে হচ্ছে কোনো উপাত্ত সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত, সর্বোচ্চ কত পর্যন্ত বিস্তৃত, এটাই হচ্ছে পরিসর। তো এটাকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ।
রেঞ্জ হচ্ছে সবচেয়ে নিম্নে কত আছে আর সবচেয়ে উপরে। তো এইটাই হচ্ছে পরিসর পরিমাপ, পরিসরই হচ্ছে বিস্তার পরিমাপের সবচেয়ে সহজ একটা পদ্ধতি। পরিসরটা হচ্ছে বিস্তার পরিমাপের সবচাইতে সহজ পদ্ধতি। তো পরিসর, এটাকে আর দিয়ে প্রকাশ করা হলো। তো পরিসর হলো তথ্য সারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য। সবচেয়ে বড় মানটা কত, সবচেয়ে ছোট মানটা কত, এই দুটো বিয়োগ করলে আমরা পরিসর পেয়ে যাব। অর্থাৎ পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এক্স এইচ মাইনাস এক্স এল। এক্স এইচ দেওয়া হচ্ছে মানে হাইয়েস্ট এক্স মাইনাস লোয়েস্ট এক্স। তো এক্সটা হচ্ছে ওই উপাত্তের মান, উপাত্তের ভেতরে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা এক্স। তো হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে এক্স এইচ আর লোয়েস্ট নাম্বারটা হচ্ছে এক্স এল। তো এখানে এক্স এইচ দিয়ে বোঝাচ্ছে সারির সর্বোচ্চ মান এবং তথ্য সারির সর্বোচ্চ মান, এবং এক্স এল দিয়ে বোঝাচ্ছে তথ্য সারির সর্বনিম্ন মান, আর আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পরিসর। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানি অনেকের একটু খটকা লাগছে, কারণ পরিসর তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো যে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। হ্যাঁ, এটাও অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে পরিসর নির্ণয়ের জন্য নিচের সূত্রটি ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে এক্স এইচ মাইনাস এক্স এল প্লাস 1। তো এই সূত্রটি কখন ব্যবহার করা হয়? যখন সাধারণত আমরা একটা ডিসক্রিট ভেরিয়েবল নিয়ে কাজ করি, তখন হচ্ছে এই প্লাস 1 করা হয়। আর কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে করলে সাধারণত এই প্লাস 1 করা হয় না। এটা আলাদা আরেকটা আলোচনা। তো তোমাদের জন্য আমি যেটা বলবো যে তোমরা এই ক্লাস 10-এ যে সূত্রটি বা স্কুল লেভেলে যে সূত্রটি শিখে এসেছো পরিসর নির্ণয়ের, এটা কখনোই ব্যবহার করবে না। আমরা কখনোই এই নিচের সূত্রটা ব্যবহার করব না, আমরা প্রথম সূত্রটাই ব্যবহার করব, অর্থাৎ পরিসর হচ্ছে এক্স এইচ মাইনাস এক্স এল, এটা। তো এরপর চলে আসো পরিসরাঙ্ক। তাহলে পরিসর ছিল হচ্ছে পরম বিস্তার পরিমাপের একটা পরিমাপ, আর পরিসরাঙ্ক হচ্ছে আপেক্ষিক বিস্তার। তো হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ করতে গেলে সেটা পরম বিস্তারের উপর নির্ভর করে। তাহলে পরিসর থেকেই আসছে পরিসরাঙ্ক। তাহলে কি আসছে? কোনো নিবেশনের পরিসরকে, তাহলে এই যে উপাত্ত নেবে, তোমাকে এক সেট ডাটা দেওয়া হলো, এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে পার্থক্য করলেই পাবে পরিসর। এবার এই পরিসরকে যদি তুমি ওই সর্বোচ্চ সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করো, তাহলে যে রাশি বা সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে পরিসরাঙ্ক। পরিসরাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো সাধারণত এই পরিসরাঙ্ক বের করার পরে এটা অনেক ছোট একটা রাশি, খুব ক্ষুদ্র একটা রাশি হয়ে যায়। এটাকে চোখে পড়ার মতো বানানোর জন্য 100 দিয়ে গুণ করা হয়, অনেকটা শতকরা হিসেবের মতো প্রকাশ করা হয়, কিন্তু মনে রাখবে এখানে শতকরা চিহ্ন ব্যবহার করা হয় না। তো 100 দিয়ে গুণ করে এই পরিসরাঙ্ককে একটা সাইজে নিয়ে আসা হয়, কিন্তু এটাকে কি করা হয় না, এটাকে শতকরা চিহ্ন দিয়ে লেখা হয় না। তো পরিসরাঙ্ক নির্ণয়ের যে সূত্র হলো, সেই সূত্রটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ইকুয়াল টু, উপরে থাকবে দুইটা মানের পার্থক্য এক্স এইচ মাইনাস এক্সএল, নিচে থাকবে এক্স এইচ প্লাস এক্সএল ইন্টু 100। তাহলে উপরে থাকবে পরিসর, নিচে থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন মানের যোগফল, এটাকে 100 এই 100 দ্বারা গুণ করলে আমরা যে মানটা পাবো সেটাই হবে পরিসরাঙ্ক। খুব সহজ। তাহলে চলো আমরা একটা সমস্যার সমাধান করি। একাদশ শ্রেণীর 10 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরসমূহ 40, 45, 57, 50, 64, 65, 85, 70, 90, 67। 1 2 3 4 5
6 7 8 9 10, হ্যাঁ ঠিক আছে। তো এই 10 জনের নম্বর দেওয়া আছে, এই নম্বর থেকে তোমাদের বের করতে হবে পরিসর এবং পরিসরণাঙ্ক। তো তোমরা এখন ভিডিওটি পজ দিবে, ভিডিওটি পজ করে দিয়ে তোমরা নিজে নিজে পরিসর এবং পরিসরণাঙ্কটা নির্ণয় করবে এবং তারপর ভিডিওটি চালু করবে। আচ্ছা, আশা করি তোমরা সবাই করে ফেলেছ। দেখো এখানে XH মানে হাইস্ট ভ্যালু কোনটা? হাইস্ট ভ্যালু হচ্ছে 90 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 40। তাহলে পরিসর কত হবে? পরিসর হচ্ছে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, মানে XH মাইনাস XL। তাহলে 90 মাইনাস 40 ইকুয়াল টু 50। তাহলে 50 হচ্ছে পরিসর। এরপর হচ্ছে পরিসরাঙ্ক। পরিসরাঙ্ক হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ইকুয়াল টু উপরে দুটি মাইনাস বিয়োগফল XH মাইনাস XL, নিচে XH প্লাস XL ইন্টু 100। তাহলে উপরে 50, নিচে 90 প্লাস 40 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেটারে হিসাব করো, আসবে 38.46। এখানে পার্সেন্ট দেওয়া হয়েছে, তো পার্সেন্ট না দিলেও হবে পরিসরাঙ্ক। তো এটাই হচ্ছে পরিসরাঙ্ক নির্ণয়ের একটা উদাহরণ। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি সম্পন্ন করেছো আশা করছি। বাসায় থাকবে, বাইরে সহজে যাবে না। সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করবে, রুটিন মিলিয়ে নাও। আমার মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যদি 20 মিনিট করে প্রতিদিন পড়ো, তাহলেই তোমরা অনেক বেশি শিখতে পারবে। ক্লাসের আমরা যে ভিডিওগুলো আপলোড করছি এটা দেখার পাশাপাশি নিজে নিজে প্রতিদিন অন্তত অন্তত 20 মিনিট সবগুলো সাবজেক্ট পড়বে। আর অঙ্ক বা গণিত তোমরা জানো এটা সাধনার বিষয়, এটা প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে কিন্তু এটা কখনোই তোমরা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। তাই আশা করি সবাই বাসায় প্রচুর পরিমাণে গণিত প্র্যাকটিস করছো এবং করতে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ। ভালো থেকো, সুস্থ থেকো।